হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রা শুরু করব। পেজ হচ্ছে 514 পেজ, ভলিউম 2, মডেল কোশ্চেন পেপার 1। খুব ভালো করে লক্ষ্য করবে। দেখো প্রথম কোশ্চেন কি আছে, বলছে 600 টাকার বার্ষিক 5% হারে 1 বছরের সুদ হচ্ছে এ টাকা। আমি আবারও বলছি, 600 টাকার বার্ষিক 5% হারে 1 বছরের সুদ এ টাকা এবং 1200 টাকার বার্ষিক 2.1% মানে 2.5% হারে 1 বছরের সুদ হচ্ছে বি টাকা হলে অপশান দেওয়া আছে। এ নম্বর অপশান, এ লেস দেন বি, মানে এ হচ্ছে বি এর থেকে ছোট মানে কম। বি নম্বর অপশান হচ্ছে এ গ্রেটার দেন বি, মানে এ হচ্ছে বি এর থেকে বড়। সি হচ্ছে এ ইকুয়াল টু বি, এ আর বি সমান হবে। আর ডি অপশন হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু 1, মানে এ এর টাকা থেকে আমরা যদি বি এর টাকা বাদ দিই তাহলে 1 হবে। তাহলে আমাকে দেখতে হবে এর মধ্যে কোন অপশানটা ঠিক হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা করছি প্রথম ক্ষেত্রে, আমরা লিখছি প্রথম ক্ষেত্রে দেখো আসল পি ইকুয়াল টু 600 টাকা। এখানে 600 টাকার ওপর সুদ হবে, সেটাকে আমরা আসল ধরবো। তো লিখছি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 600 টাকা 5% হারে, মানে সুদের হার। আমরা লিখবো সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 5%। সময়কে আমরা সংক্ষেপে টি অক্ষর দ্বারা লিখি। সময় টি ইকুয়াল টু 1 বছর। এবার সুদ বলছে, বছরের সুদ হচ্ছে এ টাকা। সুদ ব্র্যাকেট হচ্ছে আই ইকুয়াল টু প্রশ্নবোধক। আমরা কিন্তু জানি যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, তার মানে সুদ ইকুয়াল টু আসল গুণন সুদের হার গুণন সময়, আসল গুণন সুদের হার গুণন সময় বাই 100, মানে ডিভাইডেড 100। আমি লিখছি দেখো, তাহলে আই ইকুয়াল টু পি আর টি, নিচে হচ্ছে 100, মানে আসল গুণন সুদের হার গুণন সময় বাই 100। এখানে আসল হচ্ছে 600 টাকা, মানে 600, সুদের হার হচ্ছে 5, সময় 1, নিচে হচ্ছে 100, এই 2 শূন্য কেটে দিলাম। তাহলে 5 6 30 টাকা, 30 টাকা মানে 30 টাকা। তার মানে এ ইকুয়াল টু, তাহলে এখানে আমরা পেলাম এ ইকুয়াল টু 30 টাকা। এখানে বলছে যে 1 বছরের সুদ হচ্ছে এ টাকা, মানে এ ইকুয়াল টু 30 টাকা। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে এবার আমরা 1200 টাকার বার্ষিক 2.5% হারে, মানে 2.1% হারে 1 বছরের সুদ আমরা বের করব। এখানে লিখছি দ্বিতীয় ক্ষেত্রে দেখব আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 1200 টাকা, 1200 টাকা। এখানে আসল হচ্ছে 1200 টাকা। সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 2.1%, তার মানে হচ্ছে 5/2%, 5/2%। সময় টি ইকুয়াল টু 1 বছর। সুদ আই ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে আমরা আই ইকুয়াল টু পি আর টি বাই 100, মানে আসল গুণন সুদের হার গুণন সময় বাই 100। তাহলে আই
ইকুয়াল টু পি আর টি, আর নিচে হচ্ছে 100। এখানে পি এর মান হচ্ছে 1200 ইন্টু আর এর মান হচ্ছে 5-এর 2, উপরে 5 নিচে 2, টি হচ্ছে 1 ইন্টু নিচে একটা 100, দুটো শূন্য কাটলাম। এবার 2 দিয়ে 12কে কাটলে 6, তাহলে 5-6 30 টাকা। তাহলে এখানে কিন্তু সুদ বাড়ালো 30 টাকা, তার মানে বি ইকুয়াল টু আমরা পেলাম বি ইকুয়াল টু 30 টাকা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এ ইকুয়াল টু 30 টাকা, আবার বিও 30 টাকা, তার মানে এ আর বি সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ ইকুয়াল টু বি, এ আর বি কিন্তু সমান হলো। ঠিক আছে, আমি একটু অপশান দেখে নিচ্ছি। প্রথমে আছে এ লেস দেন বি, মানে এ হচ্ছে বি এর থেকে কম। বি নম্বর অপশন হচ্ছে এ গ্রেটার দেন বি, মানে এ হচ্ছে বি এর থেকে বেশি। সি হচ্ছে এ ইকুয়াল টু বি, আর ডি হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু 1, মানে এ থেকে বি বাদ দিলে 1 হবে। এখানে আমার সি নম্বর অপশন কারেক্ট, সি। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো হচ্ছে সি, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখে নাও, কমপ্লিট। নেক্সট অঙ্ক 1-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে 2a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস 2c তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে। আমি আবার বলছি 2a মাইনাস বি তার হোল স্কয়ার, 2a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস 2c তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে a প্লাস সি ইস টু বি এর মান, a প্লাস সি ইস টু বি এর মান কত সেটা আমাকে বের করতে হবে। দেখো এখানে অপশান দেওয়া আছে, এ নম্বর অপশান হচ্ছে 1:1, বি নম্বর অপশান 1:2, সি নম্বর অপশান 2:1, আর ডি নম্বর অপশান 4:1। ঠিক আছে, দেখি এর মধ্যে কোন অপশান আমাদের ঠিক হয়েছে সেটা আমরা বের করব। দেখো অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে যে 2a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস 2c তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা কিন্তু একটা কথা আমাদেরকে কিন্তু লিখতে হবে যে দুটি রাশির বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকটির মান 0 হবে। আমরা কিন্তু জানি যে দুটি রাশি এখানে দুটো রাশির বর্গের সমষ্টি 0, তার মানে প্রত্যেকটাই 0 আছে। 0-র সঙ্গে একমাত্র 0 যোগ করলে 0 হবে। 0-র সঙ্গে যদি আমরা অন্য কিছু যোগ করি তাহলে কখনোই 0 হবে না, সেটা অন্য কিছু হবে। ঠিক আছে, তাহলে যেহেতু দুটি রাশি বর্গের সমষ্টি 0, তাহলে প্রত্যেকটির মান কিন্তু 0 হবে। ঠিক আছে, আমরা লিখব যে দুটি রাশির বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকটির মান 0 হবে, প্রত্যেকটি মান 0 হবে। ঠিক আছে, আমি আবার বলছি যে দুটি রাশির বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকটির মান 0 হবে, কারণ এটার মান 0 এটার মান 0, দুটো যোগ করলে তবেই 0 হবে কিন্তু। ঠিক আছে, কারণ 0-র সঙ্গে একমাত্র 0 যোগ করলে 0 হয়। তুমি যদি 0-র সঙ্গে যদি অন্য কিছু যোগ করো তাহলে কিন্তু অন্য কিছু আসবে, 0 হবে না কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা লিখছি অতএব, তাহলে এখানে হচ্ছে 2a মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে, মনে করি এটা সমান যদি 0 হয়, এবার স্কোয়ার তুলে দিলে কিন্তু 0ই থাকবে, কারণ 0 পর তো রুট দিয়ে লাভ নেই। তাহলে এখানে হচ্ছে 2a মাইনাস বি ইকুয়াল টু 0। এবার আমরা বিটাকে ওপার করে দিচ্ছি, তাহলে 2a ইকুয়াল টু বি। এবার আমরা বিটাকে এপারে নিয়ে আসবো, এর নিচে নিয়ে আসবো, আর 2টাকে আমরা ওপার নিয়ে যাব। ঠিক এরকমভাবে দেখো a বাই বি ইকুয়াল টু 1/2। আবার বজ্র গুণন করো, দেখো আগের সংখ্যা আবার ফিরে আসবে। যদি বজ্র গুণন করি তাহলে আগের জিনিস আবার সেই ফিরে আসবে। কমপ্লিট। আবার এখানে নেক্সট করছি, এবার লিখছি বি মাইনাস
2c তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে বা এবার স্কোয়ার তুলে দিচ্ছি, স্কোয়ার তুলে দিলে 0ই থাকবে, কারণ 0 উপর তার রুট দিয়ে লাভ নেই। তাহলে এখানে হচ্ছে বি মাইনাস 2c ইকুয়াল টু 0। এবার আমরা 2c-কে ওপার করে দিচ্ছি, তাহলে বি ইকুয়াল টু 2c। ওপারে গেলে কিন্তু মাইনাস থাকলে প্লাস হবে, আগেটা যখন মাইনাস ছিল ওপরে যা প্লাস হয়েছে। এবার আমরা সিটাকে এবার নিয়ে আসবো, তাহলে এখানে বি বাই সি ইকুয়াল টু 2/1। ঠিক আছে, তাহলে এখানে এখন এই দুটোকে আমরা পাশাপাশি লিখছি। প্রথমে লিখছি যে এ বাই বি ইকুয়াল টু 1-এর নিচে 2 আর বি বাই সি ইকুয়াল টু 2/1। এইবার দেখো এখান থেকে আমরা কিন্তু একটা সংখ্যা বার করতে পারবো, সেটা হচ্ছে এ ইস টু বি ইস টু সি। এখানে দেখো এ হচ্ছে 1 আর বি কিন্তু 2, বি কিন্তু এখানেও 2 আছে, এখানে 2 আছে, এখানে বি কিন্তু মিল আছে, তাহলে এখানে বি ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2, এখানে বি হচ্ছে 2 আর সি হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু 1 ইস টু 2 ইস টু 1। তাহলে আমরা যদি এ প্লাস সি করি তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2, 1 প্লাস 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, এবার আমরা মান বের করব, একটা হচ্ছে এ প্লাস সি ইস টু বি সমান সমান এ প্লাস সি। এবার দেখো এ প্লাস সি এর মান হচ্ছে 2, তাহলে এখানে 2 ইস টু বি এর মান হচ্ছে 2, বি হচ্ছে 2। দেখো এবার আমরা 2 দিয়ে ভাগ করে ছোট করব, তাহলে এখানে হচ্ছে 1 ইস টু 1। তাহলে এ প্লাস সি ইস টু বি ইকুয়াল টু 1 ইস টু 1। অপশান দেখো, এ নম্বর হচ্ছে 1 ইস টু 1, বি নম্বর অপশান হচ্ছে 1 ইস টু 2, সি নম্বর অপশান 2 ইস টু 1 আর ডি নম্বর অপশান 4 ইস টু 1। এখানে আমাদের কিন্তু এ নম্বর অপশানটা হবে, তার মানে এখানে অ্যান্সার হবে এ, এখানে অ্যান্সার হবে হচ্ছে এ। ঠিক আছে, এখানে কিন্তু দেখো দুটো বি এর মিল আছে, তার মানে এখানে বি এর মানে হচ্ছে 2, তার মানে 1 ইস টু 2 ইস টু 1, এ ইস টু বি ইস টু সি মানে 1 ইস টু 2 ইস টু 1। তাহলে এখানে এ আর সি যোগ করলে 1 2 আর বি তো 2 আসেই, তাহলে 2 ইস টু 2 মানে 1 ইস টু 1 কমপ্লিট। এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 3-এর 1 নম্বর। দেখো প্রশ্নটা খুব ভালো করে দেখবে, 1-এর 3 নম্বর খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর উপর, ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর উপর ডিওই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইস টু ডিবি ইকুয়াল টু 3:1। যদি ইএ ইকুয়াল টু 3.3 সেমি হয় তাহলে এসি এর দৈর্ঘ্য কত? এ নম্বর অপশান 1.1 সেমি, বি নম্বর অপশান 4 সেমি, সি নম্বর অপশান 4.4 সেমি আর ডি নম্বর অপশান 5.5 সেমি। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করে দেখব কোন অপশান কারেক্ট হবে। তাহলে আমরা প্রথমে ছবিটা আঁকিয়ে নিচ্ছি। একটা ত্রিভুজ আঁকাতে হবে, এটা একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, নাম দিচ্ছি এ বি সি। বলছে ডিওই বিন্দু এমনভাবে অবস্থিত, ডিওই বিন্দু এমনভাবে অবস্থিত যেন ডিই সমান্তরাল বিসি। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এ ইস টু ডি, এখানে দেওয়া আছে এডি, এখানে দেওয়া আছে এডি ইস টু ডিবি ইকুয়াল টু 3:1। আচ্ছা, আর দেওয়া আছে ইএ ইকুয়াল টু 3.3 সেমি। আমাকে বের করতে হবে এসি ইকুয়াল টু কত। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। কোনো বাহুর সমান্তরাল সরলরেখা
অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। আমরা একটু লিখে নিচ্ছি যে ত্রিভুজের, এখানে লিখে নিচ্ছি যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। সমানুপাতে বিভক্ত করে। ঠিক আছে, কমপ্লিট। আমি আবার বলছি, এখানে দেওয়া আছে ডিই সমান্তরাল বিসি, তার মানে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডিই এটা এবি এবং এসি বাহুকে সমানুপাতে বিভক্ত করবে। তার মানে এডি বাই ডিবি আমরা লিখতে পারি এখানে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই হচ্ছে ইসি। এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। এবার এডি বাই ডিবির মান দেওয়া আছে, দেখো এডি ইস টু ডিবি মানেই হচ্ছে এডি বাই ডিবি, তার মান দেওয়া আছে কত 3/1 ইকুয়াল টু এখানে দেওয়া আছে ইএ মানে ইএ মানে হচ্ছে এটা হচ্ছে 3.3। এখানে ইসি কত সেটা আমরা বের করব কিন্তু। ঠিক আছে, এবার আমরা বজ্র গুণন করছি, তাহলে এখানে 3 ইসি ইকুয়াল টু 3.3, অতএব ইসি ইকুয়াল টু 3.3/3। এবার কাটলে হচ্ছে 1.1, তার মানে ইসি ইকুয়াল টু 1.1 সেমি। আমরা একটু লিখে নিচ্ছি এখানে যে ইসি ইকুয়াল টু 1.1 সেমি। এবার আমাকে বের করতে হবে এসি এর দৈর্ঘ্য। এসি মানে এই প্লাস ইসি, তাহলে আমাকে বের করতে হবে এসি ইকুয়াল টু ইএ প্লাস ইসি। আমরা কিন্তু ইসি এর মান বের করেছি, ইসি এর মান হচ্ছে 1.1 সেমি। এবার ই এর মান কত আছে 3.3 প্লাস 1.1 এত সেমি সমান 4.4 সেমি। তাহলে এখানে এসি এর দৈর্ঘ্য হচ্ছে 4.4 সেমি। আচ্ছা, অপশান এ আছে 1.1 সেমি, বি নম্বর অপশান 4 সেমি, সি নম্বর অপশান 4.4 সেমি, আর ডি নম্বর অপশান 5.5 সেমি। তাহলে আমার সি নম্বর অপশান হবে সি, এখানে অ্যান্সার হবে হচ্ছে সি। ঠিক আছে, দেখো তাহলে আমি একটা কথা আবার তোমাদের একটা কথা বলছি, এটা কিন্তু ফর্মুলা খুব ভালো করে মনে রাখা দিবে যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। মানে এখানে হচ্ছে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। 1-4 নম্বর। দেখো প্রশ্ন আছে যে কোনো ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেমি। 8√2 সেমি হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? এখানে বলছে একটা ঘনকের কিন্তু 6টা তল থাকে এবং প্রতিটা তলের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। ঘনক মানে যার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকে আমরা কিন্তু ঘনক বলবো। যে আয়তাকার বস্তুর হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকেই আমরা কিন্তু ঘনক বলবো। ঘনকের কিন্তু প্রতিটা তলের
ক্ষেত্রফল সমান হবে এবং কর্ণের দৈর্ঘ্য সমান হবে এবং প্রতিটা তল কিন্তু বর্গাকার। ঘনকের প্রতিটি তল হচ্ছে বর্গাকার, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্যর ফর্মুলা কী হবে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে √2 ইন্টু বাহু, ঠিক আছে, সেটা দেওয়া আছে 8√2। এখান থেকে কিন্তু আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করব। যখনই আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, এবার ঘনকের কর্ণ দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহু, √3 ইন্টু বাহু, সেটাই আমাকে এখানে বের করতে হবে। ঠিক আছে, দেখো আমি প্রথমে লিখছি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু, আমি আবার বলছি, ঘনকের প্রতিটি তল হচ্ছে বর্গাকার মানে একটা বর্গক্ষেত্র, এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যা হবে ঘনকেরও প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য তাই হবে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। তাহলে ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু। আমরা লিখব √2 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 8√2। এখানে কিন্তু দেওয়া আছে যে প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য 8√2, আর আমার কিন্তু √2 ইন্টু বাহু শর্তানুসারে দুটা সমান। আমরা এখানে লিখব শর্তানুসারে √2 ইন্টু বাহু ইকুয়াল টু 8√2। অতএব বাহু ইকুয়াল টু 8√2 বাই √2 সমান 8। তাহলে এখানে কিন্তু আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। ঘনকের কিন্তু তিনটা বাহুই সমান হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি কিন্তু 8 সেমি হবে। যেহেতু 8 বের হয়েছে, আমরা লিখব যে বাহু ইকুয়াল টু 8 সেমি। এবার কিন্তু আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য বার করব। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √3 ইন্টু বাহু, √3 ইন্টু বাহু। লিখব ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √3 ইন্টু বাহু, এটা হচ্ছে ফর্মুলা, পাশে হচ্ছে একক। √3 ইন্টু বাহু পাশে একক, এটা হচ্ছে ফর্মুলা। এবার মান বসাবো, √3 ইন্টু 8 পাশে হচ্ছে সেমি সমান 8√3 সেমি। তাহলে অ্যান্সার হচ্ছে 8√3 সেমি। এবার আমরা কিন্তু অপশান দেখব। অপশানে এ আছে 8√3 সেমি, বি আছে 3√8 সেমি, সি আছে 4√8 সেমি, আর ডি আছে 4√3 সেমি। তাহলে আমার অপশান এ 8√3 সেমি, আমার অ্যান্সার হবে ই। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো দেখে নাও। তাহলে একটা জিনিস মনে রাখবে যে ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু, মানে ঘনকের প্রতিটা তল হচ্ছে বর্গাকার, আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহু। ঠিক আছে, নেক্সট অঙ্ক 1-5 নম্বর। এটা একটা ত্রিকোণমিতি অঙ্ক, একটু ভালো করে দেখবে ত্রিকোণমিতি। দেখো প্রশ্ন আছে 9/cosec স্কোয়ার থিটা, 9/cosec স্কোয়ার থিটা প্লাস 4 cosca থিটা প্লাস 5/1 প্লাস tan স্কোয়ার থিটা, 5/1 প্লাস tan স্কোয়ার থিটা এর সাংখ্যমান হবে। এর সাংখ্যমান মানে এর মান কত হবে? এ নম্বর অপশান দিছে 9, বি নম্বর অপশান -9, সি নম্বর অপশান 3, আর ডি নম্বর অপশান -3। বলছে এর মধ্যে কোন অপশান ঠিক হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো অঙ্কটা আমি লিখে নিচ্ছি। অঙ্ক আছে 9/cosec স্কোয়ার থিটা প্লাস
এখানে হচ্ছে 4 cos স্কোয়ার থিটা প্লাস 5/1 প্লাস tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা। ঠিক আছে, এটাকে আমরা এরকম ভাঙে লিখছি 9 ইন্টু 1/cosec 1/cosec স্কোয়ার থিটা, 9 ইন্টু 1/cosec স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 5 ইন্টু 1/1 প্লাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা। আচ্ছা, এইবার দেখো 1/cosec মানে হচ্ছে সাইন, আবার 1/sin মানে হচ্ছে কোসেক। এখানে 1/cosec স্কোয়ার থিটা আছে, তার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখব 9 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 5 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা sec স্কোয়ার থিটা। তাহলে এখানে লিখবো আমরা sec স্কোয়ার থিটা। পরের স্টেপ, এটা হচ্ছে 9 1/sec স্কোয়ার থিটা, এটা হচ্ছে 1/sec স্কোয়ার থিটা sec স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ার। তাহলে 9 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 1/sec মানে cos 1/cos মানে sec আর 1/sec মানে cos। তাহলে sec স্কোয়ার আছে, তাহলে 5 cos স্কোয়ার থিটা 5 cos স্কোয়ার থিটা। এখানে একটা লাইন, নেক্সট লাইন হচ্ছে 9 sin স্কোয়ার থিটা প্লাস 4 আর 5 যোগ করলে 9 cos স্কোয়ার থিটা। ঠিক আছে, দেখো এর মধ্যে দেখো 9 কমন আছে, তাহলে যদি 9 কমন নেই, ব্র্যাকেটে হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1 sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে এখানে হচ্ছে 9 ইন্টু 1 ইকুয়াল টু 9। এবার অপশান আমরা দেখব। এ নম্বর অপশান আছে 9, বি নম্বর হচ্ছে -9, সি নম্বর হচ্ছে 3 আর ডি নম্বর হচ্ছে -3। তাহলে এখানে এ নম্বর অপশান অ্যান্সার হবে হচ্ছে এ নম্বর অপশান অ্যান্সার। তাহলে এখানে 1 প্লাস tan স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার সমান হচ্ছে 1/cosec মানে সাইন 1/cosec স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আর 4 cos স্কোয়ার থিটা আছে, এখানে সাইন স্কোয়ার থিটা 9 সাইন স্কোয়ার থিটা আর 4 cos স্কোয়ার প্লাস 5 cos স্কোয়ার সমান 9 cos স্কোয়ার থিটা। এখানে 9 কমন নিলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 1-এর 6 নম্বর, দেখো প্রশ্ন আছে 50টি পদের একটি রাশি তথ্যের, এটা হচ্ছে রাশিবিজ্ঞানের অঙ্ক, মধ্যমা বের করার নিয়ম। আমি বলছি 50টি পদের একটি রাশি তথ্যের 25তম পদ ইকুয়াল টু 57 57 এবং 26তম পদ ইকুয়াল টু 62। এখানে 25তম পদ হচ্ছে 57 এবং 26তম পদ 26তম পদ হচ্ছে 62 62 হলে মধ্যমা হবে এ নম্বর অপশান 55.9 55.9, বি নম্বর অপশান হচ্ছে 58.9, সি নম্বর অপশান 59.5 আর ডি নম্বর অপশান 57.5। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে হবে, এটা কিন্তু যুগ্ম সংখ্যা। যখন যুগ্ম সংখ্যা হবে তার ফর্মুলা একরকম, আর যখন অযুগ্ম হবে তার ফর্মুলা একরকম। আমি লিখছি যুগ্ম, এখানে হচ্ছে যুগ্ম সংখ্যার মধ্যমা ইকুয়াল টু হাফ, ব্র্যাকেটের মধ্যে n/2 তম পদ
প্লাস n/2 প্লাস n/2 প্লাস 1 n/2 প্লাস 1 n/2 প্লাস 1 প্লাস 1 তম পদ। ঠিক আছে, এত হবে। এটা হচ্ছে যুগ্ম সংখ্যার মধ্যমা। ঠিক আছে, তাহলে এখানে আমরা এন বলতে এখানে হচ্ছে তোমার কততম পদের আমরা মধ্যমা নির্ণয় করছি। এখানে হচ্ছে 50টি পদের, এখানে হচ্ছে এন এর মান হচ্ছে 50, মানে এন ইকুয়াল টু, এখানে হচ্ছে এন ইকুয়াল টু 50। কততম পদ পর্যন্ত আমরা অঙ্কটা করছি, এন হচ্ছে শেষতম পদ। ঠিক আছে, আর যদি অযুগ্ম সংখ্যা হয়, অযুগ্ম সংখ্যার মধ্যমা ইকুয়াল টু n প্লাস 1/2 এততম পদ। যখন অযুগ্ম হবে তখন তোমাকে এই ফর্মুলায় করতে হবে n প্লাস 1/2 তম পদ, আর যখন যুগ্ম হবে হাফ কমন নিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। ঠিক আছে, তাহলে আমরা অযুগ্মটা মিশিয়ে দিচ্ছি, যুগ্ম বের করতে হবে। এবার আমরা মান বসাবো হাফ। এখানে হচ্ছে এন এর মান হচ্ছে 50, তাহলে এখানে 50/2 তম এততম পদ প্লাস এখানে হচ্ছে 50/2 প্লাস 1 তম পদ। ঠিক আছে, এবার কাটাকাটি করলে এটা হচ্ছে 25, আর এটা কাটলে 25, তাহলে এখানে সমান সমান হাফ। এইবার ব্র্যাকেটের মধ্যে লিখবো আমরা হচ্ছে 25তম পদ প্লাস 25 প্লাস 1, তাহলে 26তম পদ। 25তম পদ প্লাস 26তম পদ সমান সমান হাফ। এবার ব্র্যাকেটের মধ্যে দেখো 25তম পদ দেওয়া আছে 57, 25তম পদ হচ্ছে 57 প্লাস 26তম পদ হচ্ছে 62। এখানে কিন্তু 25তম পদ দেওয়া আছে 57, 57, আর 26তম পদ দেওয়া আছে 62, 62। তাহলে এটা হচ্ছে 62। তাহলে এখানে হচ্ছে উপরে হচ্ছে 7 আর 2 এ 9, আর 5 6 11, 119 নিচে 2, 119 119/2। এবার 119কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণ 10, বাঁচলো 19, 9 দুগুণ 18, 5, তার মানে 59.5। 59.5। এ নম্বর অপশান আছে 55.9, বি নম্বর অপশান 58.9, সি নম্বর অপশান 59.5, আর ডি নম্বর অপশান 57.5। তাহলে আমার হবে সি, অ্যান্সার হবে হচ্ছে সি। এটা হচ্ছে অ্যান্সার, এখানে অ্যান্সার হবে সি। ঠিক আছে, মনে রাখা দেবে যে যুগ্ম সংখ্যার যখন আমরা মধ্যমা বের করবো হাফ, এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। তার মানে এখানে হচ্ছে একটা 25তম পদ আর একটা হচ্ছে 26তম পদ। এখানে 25তম আর 26তম পদ দেওয়া আছে। 25তম পদ হচ্ছে 57 আর 26তম পদ হচ্ছে 62, 62। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 2-1 নম্বর, দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। আমাকে কিন্তু ব্ল্যাঙ্ক পূরণ করতে হবে, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো ফার্স্ট প্রথম অঙ্ক আছে 2-1, বার্ষিক R% সরল সুদের হারে, R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ PNR/25 টাকা, PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ ড্যাশ টাকা হবে, মূলধনের পরিমাণ ড্যাশ টাকা হবে। তাহলে আমাকে কিন্তু আসল বের করতে হবে। এখানে মূলধনের পরিমাণ মানে আসল কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, কি কি দেওয়া আছে সেটা প্রথমে আমি লিখে নিচ্ছি। প্রথমে দেওয়া আছে সুদের হার,
সুদের হার ব্র্যাকেট হচ্ছে আর ইকুয়াল টু ছোট হাতের আর পার্সেন্ট। এবার সময় সময় ব্র্যাকেটের টি ইকুয়াল টু এন বছর সুদ ব্র্যাকেট হচ্ছে আই সুদ আই ইকুয়াল টু পি এন আর বাই 25 টাকা। এবার আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু কত বের করতে হবে। তাহলে আমাকে কিন্তু আসল বের করতে হবে। এখানে হচ্ছে মূলধনের পরিমাণ মানে আসল। আমরা জানি পি ইকুয়াল টু 100 গুণন আই, নিচে হচ্ছে আর টি। 100 গুণন সুদ বাই সুদের হার গুণন সময়। 100 গুণন সুদ বাই সুদের হার গুণন সময়, মানে 100 গুণন আই নিচে আর টি। এবার আমরা মান বসাচ্ছি। এখানে হচ্ছে 100 গুণন আয়ের মান হচ্ছে পি এন আর বাই 25, পি এন আর বাই 25 ইন্টু আর এর মান হচ্ছে ছোট হাতের আর ইন্টু টি এর মান হচ্ছে এন, এবার কাটাকাটি যাচ্ছে এন আর 25 দিয়ে কাটলে 4 সমান 4 পি এত টাকা। তাহলে মূলধন কত হবে 4 পি। এখানে অ্যান্সার হবে 4 পি। এটাই হচ্ছে অ্যান্সার হবে 4 পি টাকা হবে। ঠিক আছে, কমপ্লিট। তাহলে ফর্মুলা হচ্ছে 100 গুণন আই নিচে আর টি। নেক্সট অঙ্ক 2-এর 2 নম্বর। দেখো খুব ভালো করে লক্ষ্য করবে। প্রশ্ন কি আছে 2-এর 2 নম্বর শূন্যস্থান পূরণ করতে হবে, ব্ল্যাঙ্ক আছে সেটা আমাকে পূরণ করতে হবে। প্রশ্ন আছে 7x² মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0। আবার বলছি 7x² মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা। একটা বীজ আমরা ধরবো আলফা, অপর বীজ ধরবো বিটা। এখানে আলফা প্লাস বিটা এবং গুণফল মানে আলফা ইন্টু বিটা এর অনুপাত কত, অনুপাত আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটা বীজ ধরছি আলফা আর অপর বীজ ধরছি বিটা। আমরা লিখছি ধরি প্রথম বীজ ইকুয়াল টু আলফা, ধরি দ্বিতীয় বীজ ইকুয়াল টু বিটা। এখানে সমীকরণ দেওয়া আছে 7x² মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0। এখানে বীজ দ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা আমরা বের করব। প্রথমে হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। এখানে বি এর মান হচ্ছে -12 আর এ এর মান হচ্ছে 7। একটু লিখে নিচ্ছি। এখানে এ হচ্ছে 7 আর বি হচ্ছে -12 আর সি হচ্ছে 18 মানে 18। আমি আবার বলছি এখানে ax² প্লাস এখানে প্লাস হবে যেহেতু মাইনাস আছে মাইনাস bx প্লাস সি। এখানে b এর মান হচ্ছে -12, এর মান হচ্ছে 7 আর সি এর মান হচ্ছে 18। বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b বাই এ। এখানে বীজদ্বয়ের সমষ্টি -b বাই এ সমান মাইনাস এখানে বি এর মান হচ্ছে -12 আর এর মান হচ্ছে 7 সমান মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 12/7। তাহলে এখানে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 12/7 আর এখানে আমরা বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা
বীজদ্বয়ের গুণফল সি বাই এ, এটা কিন্তু ফর্মুলা সি বাই এ। বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। এখানে সি এর মান হচ্ছে 18 আর এর মান হচ্ছে 7, সি বাই এ। কমপ্লিট। এবার আমরা অনুপাত করব। বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে আলফা প্লাস বিটা ইজ টু আলফা বিটা, এই দুটোর আমরা অনুপাত বের করব। আলফা প্লাস বিটা এর মান হচ্ছে 12, 12/7 ইজ টু 18/7, 12/7 ইজ টু 18/7। এবার আমরা 7কে তুলে দিচ্ছি, তাহলে 12 ইজ টু 18। এবার আমরা 6 দিয়ে ভাগ করছি, 6 দিয়ে ভাগ করলে 2 ইজ টু 3, তাহলে অনুপাত হবে 2 ইজ টু 3। এখানে অ্যান্সার হবে 2 ইজ টু 3, এটা হচ্ছে অ্যান্সার 2 ইজ টু 3। এখানে বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত 2 ইজ টু 3। তোমরা কিন্তু অবশ্যই দুটা ফর্মুলা মনে রেখে দিবে। একটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা, সেটা হচ্ছে মাইনাস বি বাই এ। আর একটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা, সেটা হচ্ছে সি বাই এ। এখানে এর মান হচ্ছে 7, বি এর মান হচ্ছে -12 আর সি এর মান হচ্ছে 18। ঠিক আছে, নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 3 নম্বর দেখো, প্রশ্ন আছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহুর দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান, যে কোনো একটি বাহু দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করছি। একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এটা দিচ্ছি আমরা ও। ঠিক আছে, এই ত্রিভুজের নাম দিচ্ছি এ বি সি। এই এ বি সি কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, তার মানে হচ্ছে 3টি কোণ সমান। যে ত্রিভুজের 3টি বাহু সমান তার 3টি কোণও সমান। তাহলে আমি লিখতে পারি যে অতএব কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি ইকুয়াল টু কোণ বি এ সি ইকুয়াল টু 60 ডিগ্রি। 3টা কোণ সমান এবং প্রত্যেকটি হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এই কোণও হচ্ছে 60 ডিগ্রি। কমপ্লিট। এবার দেখো, আমরা যদি এই বিসি চাপ ধরি, বিসি চাপের ওপর কোণ বিওসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর কোণ বিএসি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে আমরা যদি বলি যে বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার বৃত্তস্থ কোণকে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে কেন্দ্রস্থ কোণের সমান হবে। তো আমরা লিখতে পারি যে অতএব কোণ বিওসি ইকুয়াল টু 2 কোণ বিএসি। ঠিক আছে, বিএসি সমান 2 ইন্টু বিএসি। এখানে বিএসির মান হচ্ছে 60 ডিগ্রি, 2 ইন্টু 60 ডিগ্রি। এই বিএসি, এই যে বিএসির মান হচ্ছে 60 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই বৃত্তচাপের উপর অবস্থিত
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কোণটাই কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তস্থ কোণকে 2 দ্বারা গুণ করলে এর সঙ্গে কী হবে, সমান হবে। তার মানে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা লিখব কেন্দ্রস্থ কোণের মান 120 ডিগ্রি। এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে এসেছি নেক্সট অঙ্কে। 2-এর 4 নম্বর। দেখো খুব ভালো করে দেখো, প্রশ্ন কি আছে বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। একটা অর্ধগোলকের সমতলের সংখ্যা। আমরা জানি অর্ধগোলকের 2টি তল থাকে, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। মনে করো অর্ধগোলক, এরকম একটা গোলক আছে, অর্ধগোলক, তার কিন্তু 2টি তল। অর্ধগোলকের কিন্তু 2টি তল থাকবে, একটা থাকবে সমতল, এই এরকম একটা অর্ধগোলক, এটা হচ্ছে সমতল আর এটা হচ্ছে বক্রতল। তাহলে অর্ধগোলকের কিন্তু 2টি তল থাকে, যে একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। এখানে সমতলের সংখ্যা বলছে, সমতলের সংখ্যা হচ্ছে 1টি। অর্ধগোলকের সমতলের সংখ্যা 1টি। যদি বলতো অর্ধগোলকের কটি তল আছে, তাহলে আমরা কিন্তু 2টি তল লিখতাম, একটি সমতল এবং আর একটি হচ্ছে বক্রতল। সমতল একটা, বক্রতল একটা। কিন্তু এখানে হচ্ছে সমতল কয়টা আছে, সমতল আছে 1টি। এবার নেক্সট অঙ্কে আসতেছি 5 নম্বর। বলছে যদি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, এর মানে থিটা হচ্ছে 0 থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট। মানে থিটার মানটা কিন্তু 0 ডিগ্রি থেকে বড় বাড়াবে আর 90 ডিগ্রি থেকে ছোট, মানে 0 ডিগ্রির বড় 90 ডিগ্রি ছোট। এবং সাইন স্কোয়ার 63 ডিগ্রি, সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 1 হয়, তবে থিটার মান কত, আমাকে কিন্তু থিটার মান বের করতে হবে। দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে, সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা ব্যাট ক্লোজ ইকুয়াল টু 1। আচ্ছা ঠিক আছে, দেখো এবার 1 মানে কি, 1 মানেই হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। 1 সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1 হয়। তাহলে আমরা আর 90 ডিগ্রি থেকে যদি আমরা থিটা বাদ দিই, তাহলে কস স্কয়ার থাকলে সেটা আসবে সাইন স্কয়ার, আর সাইন স্কয়ার থাকলে সেটা হবে কস স্কয়ার। মানে সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। তাহলে আমরা এখানে লিখবো সাইন স্কয়ার 63 ডিগ্রি প্লাস, এবার 90 থেকে যদি থিটা ডিগ্রি 90 ডিগ্রিতে থিটা বাদ দেই, তাহলে কস স্কয়ার থাকলে হয়ে যাবে সাইন স্কয়ার যেটা বাদ দেবো সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 সমান হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। 1 ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এবার দুই দিক থেকে আমরা সাইন স্কয়ার তুলে দেবো, যদি তুলে দিই তাহলে এখানে থাকবে সাইন স্কয়ার 60 ডিগ্রি ইকুয়াল টু কস স্কয়ার থিটা। এবার কস স্কয়ার থিটা সমান কি, কস স্কয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা আর ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কস স্কয়ার সমান কি হয়, দেখো কস স্কয়ার থিটা সমান কস স্কয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কয়ার আর এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা। কস স্কয়ার সমান সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে যা আছে তাই লিখছি, এটা হচ্ছে সাইন স্কয়ার 60 ডিগ্রি ইকুয়াল টু এই কস স্কয়ার থেকে আমরা লিখবো হচ্ছে সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা। কস স্কয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার দুই দিক থেকে আমরা সাইন স্কয়ার তুলে দিচ্ছি, যদি সাইন স্কয়ার উঠে দেই এখানে থাকবে 63 ডিগ্রি আর এখানে থাকবে 90 ডিগ্রি মাইনাস থিটা। দুই দিক থেকে সাইন স্কয়ার উঠে যাবে, তাহলে এখানে 63 ডিগ্রি এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা। আর 1 সমান সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা গুলো 1, এটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার আমরা থিটাকে এপার নিয়ে আসবো, 63 ডিগ্রিকে ওপার করে দেবো, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি এখানে করছি। অতএব থিটা ইকুয়াল টু 90 থেকে 63 বাদ 3 আসে কত হলে 10 হবে 7, হাতে গুলো 1 7 2 27 ডিগ্রি। তাহলে
থিটার মান বাড়ালে হচ্ছে 27 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার লিখবো 27 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার 27 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কস স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন স্কয়ার থিটা, আবার সাইন স্কয়ার 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস স্কয়ার থিটা। ঠিক আছে, 90 থেকে যখন আমরা বাদ দেবো তখন সাইন থাকলে হবে কস, আর কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, আর কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে 2-এর 6 নম্বর। এখানে আছে 7,8,11,y+4, y+6, 32, 36, 37, 40 হচ্ছে রাশি তথ্যের মধ্যমা 28 হলে, এই যে রাশি তথ্য দেওয়া আছে তার মধ্যমা হচ্ছে 28 হলে y এর মান কত? রাশি তথ্যের মধ্যমা 28 হলে y এর মান কত? এখানে আমাকে দেখতে হবে যে এই সংখ্যাগুলো কি যুগ্ম না অযুগ্ম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে দেওয়া আছে n = 10, ব্র্যাকেটে হচ্ছে যুগ্ম, n = 10, তাহলে ব্র্যাকেটে হচ্ছে যুগ্ম। আমি একটু সংখ্যাগুলো লিখে নিচ্ছি। এখানে আছে 7, 8, 11, 15, y+4, y+6, 32, 36, 37 আর 40। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে n = 10 যুগ্ম। এবার যুগ্ম সংখ্যা মধ্যমার ফর্মুলা কি লিখব? যুগ্ম সংখ্যার মধ্যমা ½ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n/2 তম, এততম পদ, প্লাস n/2 + 1 তম পদ। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে হাফ, ব্র্যাকেটের মধ্যে n/2, এখানে n এর মান হচ্ছে 10, n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ। এবার মান বসাচ্ছি হাফ, এখানে হচ্ছে n এর মান হচ্ছে 10, তাহলে 10/2 এততম পদ প্লাস 10/2 + 1 এততম পদ। এবার কাটলে হচ্ছে 5, এটা কাটলে হচ্ছে 5, তাহলে সমান হাফ, এখানে হচ্ছে 5 তম পদ প্লাস 5 আর 1 6, 6 তম পদ। এবার 5 তম পদ, 1, 2, 3, 4, 5 তম পদ মানে হচ্ছে y+4, আর 6 তম পদ মানে হচ্ছে y+6। তাহলে আমরা লিখব হাফ, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে y+4 প্লাস y+6। তাহলে এখানে 5 তম পদ হচ্ছে y+4, 1, 2, 3, 4, 5, এই যে 5 তম পদ, এটা হচ্ছে 5 তম পদ, আর এটা হচ্ছে 6 তম পদ, y+6, এটা হচ্ছে 6 তম পদ, এটা হচ্ছে 5 তম পদ। ঠিক আছে, সমান হাফ, আর ব্র্যাকেট হচ্ছে 2y প্লাস 10, 2y প্লাস 10। আচ্ছা, সমান হাফ, এবার 2 কমন নিলাম, 2 বাইরে আসলো, ব্র্যাকেটে হচ্ছে y+5, এবার 2 কাটা গেল, সমান y+5। শর্তানুসারে y+5 = 28। এখানে কিন্তু মধ্যমা দেওয়া আছে 28, আর আমার কিন্তু মধ্যমা বাড়ালো y+5। শর্তানুসারে এখানে করছি, শর্তানুসারে y+5 = 28। এখানে মধ্যমা দেওয়া আছে কত? 28। মধ্যমা 28 হলে বা y = 28 - 5, অতএব y = 23।
তাহলে এখানে অ্যান্সার হবে 23, অ্যান্সার হচ্ছে 23। ঠিক আছে, তাহলে যুগ্ম যখন হবে তখন মধ্যম বার করার ফর্মুলা হচ্ছে হাফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, আর যখন অযুগ্ম হবে তখন n+1/2 তম পদ। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ, গুড নাইট।